আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আর আমরা এই অনুষ্ঠানে মানে পডকাস্টে আপনাদের শোনাই এমন কিছু মানুষের কথা, যাদের কথা শোনার মধ্যে দিয়ে একটা ছবি তৈরি হয়, একটু আলাদা রকম ভাবনা তৈরি হওয়ার বা সৃষ্টি হওয়ার ছবি। তো সেরকমই একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে আজকে। কে রয়েছেন তিনি নিজেই পরিচয় দেবেন নিজের। নমস্কার, আমি আভেরি সিংহ রায়। আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ আমাদের আকাশবাণী কলকাতা পডকাস্টের এই পর্বের অতিথি অভিনেত্রী, মঞ্চশিল্পী আভেরি সিংহ রায়। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমার প্রথম যেটা আপনার কাছ থেকে জানার ইচ্ছে, শুরু করেছিলেন নৃত্য দিয়ে, নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত সেটাও মায়ের ইচ্ছে বা মা নাচতে ভালোবাসতো, সেই ভালোবাসাটাকে একটু বহন করার জন্যে তারপর মঞ্চ, তারপরে অভিনয় মানে সিনেমা, তারপরে হচ্ছে ওটিটি, এখন টেলিভিশনেও কাজ চলছে। কোন মাধ্যমে আপনি নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পান বা স্বচ্ছন্দ, এবং কেন? যেটা হয় যে যেখান থেকে আমরা শুরু করি সেটা সব থেকে বেশি কমফোর্টেবল মনে হয় দিনের শেষে গিয়ে। ঠিক। তো থিয়েটার আমার কাছে খুবই সেই একটা কমফর্ট জোন, যেই জায়গায় আমি নিজেকে ভীষণভাবে তুলে ধরতে পারি দর্শকের কাছে, আর যেখানে ফোর্থ ওয়াল ব্রেক করা যায়, যেখানে দর্শককে আমি সামনে থেকে দেখতে পারি। আর থিয়েটারের সবচেয়ে বড় মজা হচ্ছে যে যখন শো শেষ হয় তারপরে যেই হাততালিটা পাই সেটা খুব জ্যান্ত আর কি, জীবন্ত একটা হাততালি পাওয়া যায়। তো সেই আওয়াজটা শুনতে খুব ভালো লাগে যখন কার্টেন কল হয়, যখন কার্টেন ওঠে। তো সেই জন্য আমার মনে হয় যে আমি সব থেকে বেশি থিয়েটারের ক্ষেত্রেই কমফোর্টেবল। এবং অবশ্যই ক্যামেরার সামনে কাজ করা সেটা তো একটা বিষয় রয়েইছে, যেহেতু আমার আর দর্শকের মাঝখানে একটা গোটা ক্যামেরা রয়েছে, গোটা পর্দা রয়েছে বিশাল বড়, ছোট হোক বড় হোক মেজো হোক। থিয়েটারে সেটা নেই। ছোটবেলা থেকেই কি ইচ্ছে ছিল যে এই কোনো ধরনের কোনো পর্দা মানে নৃত্য হোক, থিয়েটার হোক, সিনেমা, এই ধরনের কাজই করবেন? না, আমার কোনো প্ল্যান ছিল না। আমি ছোটবেলায় নাচ শিখতে ভালোবাসতাম। তারপর এই সম্পূর্ণ অভিনয়ের ইচ্ছেটা বা অভিনয়ের ইচ্ছের যে বীজটা, সেটা আমার ভিতরে বপন করেছে আমার মা। বেশ। কারণ মানে মায়ের বাবা, আমার দাদা ভাই, আমার দাদু, তিনি প্রবাসী বাঙালি ছিলেন, বিহারে তিনি চাকরি করতেন। সেইখানে তিনি একটি দল তৈরি করেন, যেই দলটা বিভিন্ন জায়গায় শো করতে যেত। এবং মা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে যে আমার দাদু থিয়েটার করছেন, এবং সেইখানে মাও একদম খুব মানে স্বল্প দৈর্ঘ্যের কিছু চরিত্র করত। তো সেইখান থেকে মায়ের ইচ্ছে ছিল যে আমি অভিনয় করব, মানে যদি আমি অভিনয় করি, কারণ ছোটবেলা থেকেই যেহেতু নাচ শিখতাম, যেহেতু নাচ করতাম, আবৃত্তি করতাম, সেহেতু মায়ের খুব এটা মনে হতো যে আমি খুব স্টেজ ফ্রি। তো সেই জায়গা থেকে মা মানে মাই ভেবেছিল যে তাহলে ওকে একটা জায়গা তৈরি করা যেতে পারে আর কি, ওখানে আর কি, মানে ওখানে। স্টেজ বা মঞ্চর ক্ষেত্রে। এবার একদম সেটা একদম সিনেমা, থিয়েটার থেকে শুরু হয়ে সেটা আজকে সিনেমা পর্যন্ত পৌঁছেছে। একদম। কত বছরের সফর চলছে আপনার? আমি প্রথম মঞ্চে অভিনয় করি 2009। হুম। 2009 মানে 2026, 15 বছর হলো অভিনয়ের মধ্যেই রয়েছে, এবং 2009 থেকে আমি টানা অভিনয়ই করছি। আগামী পরিকল্পনাও অভিনয়ই করার? অভিনয়ই করা, কারণ আমি আর কিছু পারি না। বেশ। অভিনয় ছাড়া আর কিছু পারেন না বলছেন, কিন্তু রান্না করতে কি ভালোবাসেন? হ্যাঁ, রান্না করতে ভালোবাসি। মানে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মুডের ওপরে। মানে আজকে রান্না করতে ইচ্ছে করছে তাহলে করলাম। রোজ যে রান্না আমাকে করতে হয় করতেই হবে। সেটা নয়, কিন্তু যখন ইচ্ছে করে তখন করেছি। কোভিডের সময় প্রচুর রান্নাই করেছি, কারণ সারাক্ষণ বাড়িতেই থাকতাম। রান্না করার ওইরকম আলাদা করে কোনো আগ্রহ নেই, কিন্তু প্রয়োজনে করতে পারেন। অবশ্যই অবশ্যই। ব্যাস, এই যে আপনি বলছিলেন আর কিছুই পারেন না, নাচ, অভিনয়, এত কিছু পারার পরেও এটাও পারেন, আরো অনেক কিছুই পারেন। আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে জানতে পারবো। অবসর সময় কি করেন? আসলে বাকি সময়টা এতটাই কাজের মধ্যে থাকতে হয় যে অবসর সময়ে ঘুম ছাড়া আর কিছুই মাথায় আসে না। যে একটু ভালো করে ঘুমাবো, মানে একটু বেশি করে ঘুমাবো, কারণ আমাদের কাজের সময়টা এতটাই বেশি। কোনোদিন সকাল 7টা, কোনোদিন সকাল 8টা থেকে রাত্রি 10টা কি 9টা, মানে এইরকম একটা 14 ঘন্টার
একটা সময় কাটাতে হয় আমাদের কাজের মধ্যে দিয়ে। সেখানে বাকি যেই সময়টুকু পাই সেইটুকু ওই চেষ্টা করি যাতে মানে একটু ঘুমাবো বা একটু আঁকামুকি এই যে আবার বেরিয়ে এলো একটা কথা যে এই বলছিলেন আর কিছু পারেন না, আবার আঁকার কথাও বেরিয়ে এলো। সেইটা একটু টুকটাক করি, কিন্তু সেটা কমপ্লিট করতে পারি না আবার সময়ের অভাবে, সময়ের অভাবে। এবং খুব হয়তো একটা এন্থু নিয়ে কাজ করতে শুরু করলাম, ঠিক তখনই মনে পড়লো যে কালকে তো আবার সকাল 6টায় উঠতে হবে এবং রাত্রি 10টা অবধি টানা কাজ করতে হবে, তাহলে এইটাকে একটু গুটিয়ে রেখে একটু ঘুমিয়ে নিই। তবে ধীরে ধীরে কখনো যদি অনেকটা সময় আসে তখন নিশ্চয়ই এই কাজগুলো আপনি করবেন, সেটা আমাদের আশা রইল অন্তত। আচ্ছা, এবার একটু সিনেমা নিয়ে কথা বলি। আপনার প্রথম সিনেমা কোনটা? আমি যদি একদম ছোট্ট চরিত্র দিয়ে শুরু করি তাহলে বৌদি ক্যান্টিন বলে একটি সিনেমা এসেছিল শুভশ্রী গাঙ্গুলি, শুভশ্রীদির। সেই সিনেমাটা আমি প্রথম সিনেমা হিসেবে আমি সেখানে কাজ করি আর কি। বেশ, এই যোগাযোগটা হলো কিভাবে? যোগাযোগ হলো বলতে আমার কাজ পরমদা নিশ্চয়ই হয়তো দেখেছে বা পরমদাকে কেউ সাজেস্ট করেছেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করা এবং রোড শো থেকেই যোগাযোগ করা হয়েছিল এবং সেখান থেকেই আমি এই কাজটা পেয়েছিলাম। কেমন লেগেছিল অভিজ্ঞতা? খুবই ভালো, ভীষণই ভালো লেগেছিল এবং শুভশ্রীদিও খুব ভালো কো অ্যাক্টর আর পরমদা খুব ভালো একজন ডিরেক্টর। তো মানে ভীষণই এবং মজার একটা ভীষণ চটকদার একটা চরিত্র ছিল, সেই জায়গা থেকে তো খুবই ভালো লেগেছিল, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমার বসেও কাজ করেছেন, সেখানে রাখি গুলজার ছিলেন আপনার কো অ্যাক্ট্রেস, মানে যার সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করেছেন। তো সেই অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদের শ্রোতাদের। সেটা তো একটা মানে কি বলবো, ম্যাজিকের মতো। মানে আমাদের বয়সী এবং আমাদের যে সিনিয়রও যারা রয়েছেন তাদের তো এটা স্বপ্ন থাকে যে এরকম এই লেজেন্ড মানুষদের সাথে পর্দায় নিজেকে দেখা আর কি। সেটা শুধুমাত্র রাখি যে নন, সাবিত্রী চট্টোপাধ্যায়ও ছিলেন এবং তাদের সাথে স্ক্রিন শেয়ার করাটা এটা জীবনের একটা বড় পাওয়া। তো সেটা খুবই ভালো লেগেছিল, মানে নিজেকে সত্যি ব্লেসড আমি মনে করি। আর নন্দিতাদি, শিবুদা অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো ডিরেক্টর, খুব যত্ন করে আমাদেরকে রেখেছিলেন, খুব যত্ন করে আমাদের শিখিয়েছেন এবং বুঝিয়েছেন, আমাদের ডিরেক্ট করেছেন। খুবই ভালো লেগেছিল আর কি। অনেকগুলো দিনই আমরা কাজ করেছিলাম, 10-12 দিন প্রায়। খুবই ভালো লেগেছিল। আপনি সিনেমাও করেছেন এবং টেলিভিশনও করেছেন, প্যারালাল দুটো কাজই একসঙ্গে করেছেন। কি তফাৎ মনে হয়? আমরা পুরোনো সময়ের যে টেলিভিশনের যে সিরিয়ালগুলো দেখতাম সেই সময়ের সমস্ত কিছুর থেকে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, চরিত্র নির্বাচন থেকে শুরু করে, আজকের যে সময়টায় দাঁড়িয়ে আছে আমরা টেলিভিশন যেটা দেখছি, যেটা পাচ্ছি, অনেকটা আলাদা। আবার সিনেমার ক্ষেত্রটা বদলালেও সেটা একটা মানে এগুলো তো পরিবর্তন হতে হতেই যায়। একদম একদম। কিন্তু আপনার চোখে কি মনে হয় যে টেলিভিশন আর সিনেমায় কাজ করার মধ্যে তফাৎ কি আছে? দুটো মাধ্যমই সম্পূর্ণ আলাদা এবং দুটো মাধ্যমে থেকে কাজ করার অভিজ্ঞতাও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আলাদাই হয়। কারণ টেলিভিশনের ক্ষেত্রে এটা তো ধারাবাহিক একটা কাজ, এটা বহু দিনের কাজ, যেটা সিনেমার ক্ষেত্রে নয়। সিনেমা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে সেটা হয় না। সিরিয়াল চলতেই থাকে, টেলিভিশন চলতেই থাকে। সেই জায়গা থেকে আমি বলবো যে অভিনেতাদের ক্ষেত্রে যদি আপনি বলেন, মানে আমি একজন অভিনেতা হয়ে বলছি, আমাদের ক্ষেত্রে না ওটা একটা অভ্যেস হয়ে যায় টেলিভিশনটা। কিন্তু সিনেমার ব্যাপারটা হচ্ছে যে মানে হঠাৎ করে নতুন কিছু একটা হলো, হঠাৎ করে ঘুরতে যাওয়ার মতো একটা ডেইলি লাইফ। ওই এক্সপ্লোরেশনটাও সাময়িকই, সাময়িকই, একদমই সাময়িক। কারণ তারপর আমি জানি যে আবার আমাকে ফিরে যেতে হবে টেলিভিশনে, কারণ সেখানে আমার পরিবারের লোকজন, কারণ টেলিভিশন করতে করতে যেটা হয় একদম পরিবারের মতোই তো সবাই হয়ে যায়। তো সেখানে আবার আমার পরিবারের লোকজন আমার জন্য ওয়েট করছে। এইটা তো চলেই আসে যখন সিনেমা করছি, শেষের দিকে যায় আর কি শুটিং, তখন এটা চলেই আসে। তো সুতরাং সিনেমাটা খুবই সাময়িক একটা সময়ের জন্য, কিন্তু টেলিভিশন সব সময়ের জন্য। অর্থাৎ টেলিভিশন আজও আপনাদের কাছে কোথাও একদম ঘরের মতো, একদম ঘরের মতো। হ্যাঁ, মানে খুব স্বাভাবিক না, মানে যেখানে আমি 14 ঘন্টা কাটাচ্ছি, দিনের 14 ঘন্টা আমি যেখানে কাটাচ্ছি, সেটা তো আমার সেকেন্ড হোম হয়ে যাবে। একদম। হ্যাঁ,
তো এবং তারপর এক একটা সিরিয়াল এই মুহূর্তে এক একটা টেলিভিশন মানে 1 বছর 1.5 বছর চলছে। তো 1 বছর 1.5 বছর ধরে আমি যেখানে সবার সাথে যারা একই লোকজন একই মুখ দেখেই যাচ্ছি 14 ঘন্টা ধরে, তো তারা তো আমার পরিবার হয়ে যাবেই। কিন্তু সিনেমার সঙ্গে সেই সংযোগটা বোধহয় তৈরি হয় না। সিনেমা তো ওই মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যেটা হয়ে যায় আর কি। যাদের সাথে দেখা হয় তাদের সাথে ওই কদিনের জন্যই তো দেখা হয়, ওই কদিনের জন্যই তো কাজ হয়। ঠিক। তো সেটা একটা পার্থক্য তো রয়েছে। দুটো মাধ্যমেই আপনি অভিনয় করেছেন, কিন্তু কোথাওই প্রধান চরিত্রে এখনো অবধি আপনাকে আমরা দেখতে পাইনি। সেই কারণ হিসেবে আপনার কি মনে হয়? কারণ হিসেবে আপনার কি কিছু মনে হয়? আমি ঠিক এটা বলতে পারবো না, কারণ আমার কাজ অভিনয় করা। যারা গল্প লেখেন, যারা ডিরেকশন দেন, যারা একটি কাজ তৈরি করেন, আমি একটি পার্ট। আমি শুধুমাত্র অভিনয় করি, আমি তো আর কিছু করি না। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কারা কাকে কিভাবে নেবে এবং কাকে কিভাবে ভাবছে, চরিত্রে কিভাবে কোন ভাবা চরিত্রে হচ্ছে। ভাবা হচ্ছে, সেইটা তো আমার অবগত থাকার কথা নয়। সেই জন্যই মানে আমি জানি না যে কিন্তু কেন। আপনি খুশি, আপনি যা কাজ করছেন তাতে আমার আপনি কাছে আমি খুশি? অভিনয় করতে পারছি, এটাই তো আমার ব্লেসিং। আমার নিজেরই দেখা অনেক ছেলে মেয়ে রয়েছেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমার সিনিয়ররা রয়েছেন, যাদের আমি জানি যে তারা অত্যন্ত ভালো অভিনয় করেন, কিন্তু হয়তো সেভাবে সুযোগ পাচ্ছেন কিন্তু না। কোনো সুযোগই পাচ্ছেন না বা পাননি বলে তারা অন্য কোনো প্রফেশনে চলে গেছেন। আমি তো সেখানে ব্লেসড। সত্যি আমার মাথার উপর আশীর্বাদ রয়েছে বলে আমি আজকে এখানে বসে আপনার সাথে কথা বলতে পারছি অভিনেত্রী হিসেবে। আর তো আমার কিছু মানে আলাদা করে প্রধান চরিত্র বা এইভাবে চাওয়ার কিছু নেই। বেশ, খুবই একটা পজিটিভ কথা শোনালেন আভেরিদি আমাদের। অর্থাৎ আমরা যে কাজ করতে চাই সেই কাজ করতে পারছি কিনা সেটাকেই একটা আশীর্বাদের মতো করেই ধরা উচিত, বা সেটাতেই আনন্দ খুঁজে নেওয়া একদম। উচিত। এবার হ্যাঁ, আমি কতটা গভীরে যেতে পারছি, কি ধরনের সুযোগ পাচ্ছি, সেটা হয়তো খানিকটা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে, খানিকটা হয়তো আমাকে ভাবাতে পারে, কিন্তু সেটা যেন আমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ না না করে, করে। একদম ঠিক। একদমই তাই। এবার একটু একটা বিষয় জানতে চাইবো, আপনি তথাকথিত আমাদের যে নায়িকা সুলভ যে ব্যাপারটা থাকে, যে নায়িকা মানেই আমরা ধরে নিই, যদিও এখন অনেকটা ছক ভেঙেছে, কিন্তু তাও আমাদের তো একটা থাকে, একটা তন্নি দেহ এবং জিরো ফিগার, একদম ওই চকচকে মাখনের মতো চামড়া, বা একটা নির্দিষ্ট লুক। নায়িকা মানে ছোটবেলা থেকেই আমাদের সোসাইটি, আমাদের সমাজ আমাদের মাথায় একটা ঢুকিয়ে দিয়েছে, একটা পার্টিকুলার ছবি সেট করে দিয়েছে আমাদের ভেতরে। সেটা আমি বলে নয়, আমার মনে হয় যে কোনো দর্শক বা যারা দেখছেন শুনছেন তাদের মাথাতে ওই ছবিটা একটা সেট হয়ে থাকে। আপনি সেই অর্থে একজন ছক ভেঙেছেন এই ক্ষেত্রে। ছক ভাঙা মডেল অভিনেত্রী আমরা আজ অনেকেই পাচ্ছি, কিন্তু তাও যারা ছক ভাঙছেন তারা নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত তৈরি করছেন। তো এই যে ছক ভাঙছেন বা ভেঙেছেন, কোথাও কি মনে হয় যে এই ক্ষেত্রটাও একটা কারণ যে হয়তো আপনি অভিনয়ের সেই সুযোগটা পাচ্ছেন না যেটা হয়তো আপনি ডিজার্ভ করেন? হয়তো হতে পারে, হয়তো ওই আমি আবারও বলছি, আমি একটু আগে যেটা বললাম যে হয়তো আমি অতটা আগ্রহী নই বা আমি অতটা ওই জায়গাটা পাওয়ার ইচ্ছে বা অত মানে আমি যদি লোভের কথা বলি, ওই লোভটা আমার হয়তো নেই, যার জন্য আমি নিজেকেও সেইভাবে তৈরি করিনি যে আমাকে প্রধান চরিত্র পেতেই হবে, আমাকে নায়িকা হতেই হবে। আমার শুরু থেকেই সেটা ছিল না। তো নায়িকা হওয়ার যেই লোভটা সেটা আমার যেহেতু ছিল না, সেহেতু আমি নিজেকে আর সেইভাবে তৈরিও করিনি। আমার মনে হয়েছে যে আমি তো অভিনয় করতে পারছি, আমি তো চরিত্র পাচ্ছি এবং বিভিন্ন রকমের চরিত্র পাচ্ছি। আমি যদি নায়িকা হয়ে যেতাম, আমি যদি ওরকম ট্যাগড হয়ে যেতাম নায়িকা হিসেবে, তাহলে আমি রিসেন্টলি একটি নাটকে অভিনয় করেছি যেখানে আমি একজন 80 বছরের বৃদ্ধা হয়েছিলাম। এইটা হয়তো পেতাম না। থ্যাংক ইউ আমাকে এইটা বলার জন্য যে আমি ছক হয়তো ভাঙতে পেরেছি। বাট যেহেতু পেরেছি, মানে যারা আমাকে সেই জায়গায় নিয়েছেন, সেই সব ডিরেক্টর, সেই সব রাইটার, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আভেরিকে সেই জায়গায় দেখেছেন যে আভেরি নিজের বয়সের কোনো চরিত্র করতে পারে। মা, কাকিমা, শাশুড়ি সেখান থেকে বেরিয়ে অন্য কোনো চরিত্র করতে পারে, একটি সাধারণ মেয়ের চরিত্র করতে পারে। সেটা তাদেরকে ধন্যবাদ জানাই আমি এটা মনে করি যে সেখানে আমার কোনো ক্রেডিট নেই।
আমার ওটাই মনে হয় যে আমার সেই লোভটা নেই বলেই আমি খুশি। খুশি, একদমই খুশি। মানে আমার ওই উচ্চাকাঙ্ক্ষা নেই হয়তো। সেটা থাকলে হয়তো মানসিক যুদ্ধটা অনেক বেড়ে যেত। অনেক বেড়ে যেত। মানে আমি একদমই শান্তিপ্রিয় একটি মানুষ। সেখানে মানে মানুষের চাহিদা তো দিন দিন বাড়তে থাকে। মানুষের চাহিদা আসলে সীমাহীন। আসলে সীমাহীন, একদমই তাই। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি ভাবছি যে আমি নায়িকা হব, কালকে আমি ভাবছি যে আমি কত বড় নায়িকা হব, পরশু আমি ভাববো যে সবাইকে ছাড়িয়ে আমি কত উপরে উঠতে পারবো, যেখানে আমি নিচে তাকালে পরে কাউকেই দেখতে পাবো না, এতটাই উচ্চতায় আমি পৌঁছাবো। তো আমার চাহিদাগুলো বাড়তেই থাকবে। তো সেখানে ঠিক আছে, মানে আমি এই মুহূর্তে ঠিক আছি যেটুকু রয়েছে। নিজের ভেতরে মানসিক দিক থেকে একটা ওই শান্ত নদী তৈরি করে রাখাটা খুব জরুরি, ভীষণ জরুরি। বিশেষ করে আপনি বা আপনারা যে ধরনের কর্মক্ষেত্রে রয়েছেন, এটা তো একটা প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্র। অবশ্যই, কারণ অবশ্যই। একটা রোলে যখন আপনাকে কাস্ট করা হবে বা হচ্ছে বা ভাবা হচ্ছে, তখন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আরো 4টে নামও অবশ্যই, একদমই তাই। ডিরেক্ট করছেন তাদের মাথায় আসতে পারে। তো সেখানে সেই 4 জনের নামকে ছাপিয়ে কেন আপনার নামকে ভাবা হবে, ওটা তো একটা কর্মক্ষেত্রের একটা অংশ। সুতরাং সেখানে প্রতিযোগিতা সবসময়ই থাকবে। একদমই তাই। এবং যতদিন এই ক্ষেত্রটা থাকবে, এই বিনোদন মাধ্যম, এই ইন্ডাস্ট্রি থাকবে, ততদিন কিন্তু এই প্রতিযোগিতাটাও থাকবে। হ্যাঁ, এবং এটা হেলদি প্রতিযোগিতা, এটা থাকা ভালো। ঠিক, তাহলেই কাজটা আরো উন্নত একদমই, আমরা পাবো। একদম। মানে আমরা যারা দর্শক হিসেবে দেখছি, তারা আরো উন্নত কাজ পাবে। মানে আমার মনে হয় নিজের সাথে যুদ্ধ না করে আমি কাজের ক্ষেত্রে আমি আমার অপোনেন্ট যারা রয়েছে তাদের সাথে যুদ্ধ করি, আমার কোনো সমস্যা নেই। নিজের সাথে যুদ্ধটা যাতে না করি, সেটা সব থেকে বেশি দেখার। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি বা আপনারা অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে যে ওই টাইপ কাস্ট আমরা বলি না, কয়েকটা পয়েন্টস যদি ভাবা হয়, সেইগুলো আপনারা যারা ভেঙেছেন, তাদের সঙ্গে কথা বলতে গেলে যে অবধারিত প্রশ্নটা আমার মাথায় আসে, সেটা হচ্ছে বডি শেমিং নিয়ে আপনাদের কি মত? যেহেতু আপনি একটা দৃশ্য মাধ্যমে কাজ করছেন, যেখানে মানুষ আপনার চারপাশে যাদেরকে অভিনেত্রী হিসেবে দেখেছেন বা দেখছেন, বা আপনার চারপাশে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা হয়তো অনেকেই ছিপছিপে সুন্দরী, একটু অন্যরকম, মানে তাদেরকে দেখেই চোখ অভ্যস্ত। সেক্ষেত্রে সেই 10টা মানুষের সঙ্গে যখন আপনি কাজ করছেন, তখন এক তো নিজের ভেতরে যুদ্ধ থাকে, কিন্তু মানে যুদ্ধ মিন সেটা সবসময় নিজেকে বলতে হয় যে না আমি ঠিক আছি, খুশি আছি, ভালো আছি, কিন্তু তার সঙ্গেও যেটা থাকে, হয়তো কেউ কোনো অপ্রীতিকর মন্তব্য করে দিলেন, সেটা কি কখনো হয়েছে এমন কিছু? হয়ে তোছে, এটা তো সব জায়গায় হয়। মানে এটা শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি নয়, এটা সব কর্মক্ষেত্রেই এরকম কিছু মানুষ থাকে যারা এই ধরনের কি বলবো টোন টিটকিরি কাটে। তো সেইগুলো আমাদেরকেও শুনতে হয়েছে। এবার আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি খুব একটা সেটাকে গুরুত্ব দিইনি, কারণ আমি নিজেকে চিনি। সত্যি আমার ভেতরে গাফিলতি রয়েছে, আজকে আমার গাফিলতি রয়েছে বলেই হয়তো আমি সেই জায়গাটা, সেই যারা সত্যি রোগা ছিপছিপে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা সত্যি এতটা ডায়েট করে, এতটা জিম করে নিজের শরীরটাকে ধরে রেখেছে, সেটা তো আমি পারছি না। সুতরাং সেখানে আমার গাফিলতি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটা মনে করি যে আমি হেলদি রয়েছি, একদমই আমি স্বাস্থ্যের দিক থেকে আমি একদমই সুস্থ রয়েছি। সেক্ষেত্রে আমার মনে হয়নি যে আমি সুন্দর চেহারা বা আমার নেই কেন এইটা ভাবতে বসে যাব এবং তার জন্য আমার অভিনয়টাকে আমি সাফার করাবো, সেটা আমি করিনি। মানে এক্ষেত্রে হীনম্মন্যতা গ্রাস করেনি কখনো? না, করতে দিইনি। হয়তো আজকেই ফ্লোরে কেউ একজন কিছু একটা বলেছে, আমি ভীষণ হাসি মুখে সেটা উড়িয়ে দিয়েছি। আর বরাবরই আমাকে যখনই অ্যাটাক করা হয়, আমি সেটা দেখিই না যে আমাকে অ্যাটাক করা হচ্ছে। ওই মুহূর্তে, পার্টিকুলার মুহূর্তে আমি মনে করি যে একদমই ওটা অ্যাটাক করার মতো করে দেখা যাবে না। ওটাকে বলতে হবে যে আভেরি, ইগনোরেন্স ইজ প্লিস। ইগনোর করে আমি হয়তো বাড়িতে এসে আমার মনে হয়েছে যে সত্যি এইভাবে কেন বললো, আচ্ছা এইটা কি সত্যি আমার এতটাই ভুল, আমি কি এতটাই ভুল? অ্যাট দ্য সেম টাইম আমি ওইটাকে কন্ট্রোল করতে দিই না নিজেকে, যে মানে আমার উপরে কন্ট্রোল করবে, ওই ভাবনাটা আমাকে কন্ট্রোল করবে, এটা করতে দিই না। ভাবি যে না ভেরি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি কাজ করছি, এটুকুই। এর চেয়ে বেশি ভাবনার কিছু নেই। অর্থাৎ নিজের সমস্ত ভাবনার কন্ট্রোলটাও নিজের হাতেই রাখতে হবেই, কিছু করার নেই। কারণ আমাদেরকে কে কি বলবে সেটা আমাদের হাতে নেই, একদমই নেই। কিন্তু আমরা সেটাকে কিভাবে ডিল করব সেটা আমাদের হাতে আছে। একদম একদম একদম। বেশ, আগামী দিনে আপনার কি কাজ আমরা পেতে চলেছি যদি একটু বলেন?
একটা সিরিজের কাজ, যেটা শুটিং শুরু হবে কিছুদিন পর থেকেই, শুটিং শুরু হবে, সেটা তো এক্ষুনি বলতে পারবো না কি নাম কি বৃত্তান্ত। আর টেলিভিশনের কথাও চলছে, পরিণীতাতে তো দেখছেন, ব্যাস এইটুকুই। আমরা চাইছি যে আভেরিদিকে আগামী আরো অনেক কাজে দেখতে, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় এলো, যেহেতু আপনি বলছেন যে আপনার টেলিভিশনও কাজ চলছে এবং ওটিটিরও শুরু হতে পারে, কিন্তু এইটা সামলাবেন কিভাবে, এই এতগুলো কাজ আমি তো একসঙ্গে? একা সামলাই না, আমি যেখানে কাজ করি তারাও আমাকে যথেষ্ট হেল্প করেন। তারা হেল্প করেন বলেই আমি এই কাজগুলো একসাথে প্যারালালি করতে পারি। মানে সময়ের ক্ষেত্রেই তারা অনেক বেশি হেল্প করে, তারা ম্যানেজ করে অনেকটা। মানে ওটিটিতে যারা রয়েছেন, যারা ম্যানেজ করছেন, ডেট দেখছেন, সময় দেখছেন, তারা সিরিয়ালের টাইমগুলো দেখে, ডেটগুলো দেখে তারা তাদের ডেট ফিক্স করছেন। সেভাবে সিরিয়ালের ক্ষেত্রেও তাই। তো ওইটা অসুবিধা হয় না, ওটা আমাকে একা করতে হয় না, তারা হেল্প করেন বলেই আমি এই কাজটা করতে পারি। বেশ, কিন্তু দুটো মাধ্যমে যখন অভিনয় করছেন প্যারালালি, মানে ধরে নিন সিরিয়ালেও কাজ করছেন, আবার ওটিটিতেও কাজ করছেন, বা সিনেমাও হয়তো চলছে, মঞ্চও চলছে, 4টে কাজ হয়তো প্যারালালি চলছে, এই যে প্রত্যেকটা চরিত্রতে নিজেকে ফিট করাচ্ছেন, সেটার জন্য তো একটা মানসিক গ্রুমিং লাগে। হ্যাঁ, নিশ্চয়ই লাগে। আমার তো মনে হয় সব, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে গ্রুমিং ভীষণ প্রয়োজন। এই মানসিক গ্রুমিংটা সেক্ষেত্রে করেন কিভাবে, এরকম 3-4টে আলাদা চরিত্রের জন্য? অভিনয়ের ক্ষেত্রে না, ওই মুহূর্তে বাঁচাটা খুব ইম্পর্ট্যান্ট, ওই ওই চরিত্রের মধ্যে বাঁচাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কি চরিত্র করছি আমার কাছে মিডিয়ামটা ম্যাটার করে না। আমি সিরিয়ালে কি চরিত্র করছি, আমি সিনেমায় কি চরিত্র করছি, আমি থিয়েটারে কি চরিত্র করছি, আমি ওয়েব সিরিজে কি চরিত্র করছি, সবটাই এক একটা চরিত্র। আমি মিডিয়াম দেখে, মাধ্যম দেখে অভিনয় করতে পারি না। সেটা আমি জানি না আমার অক্ষমতা কিনা, বা সেটা বোনাস পয়েন্ট বলতে পারা যায় কিনা, বাট সেটা আমি পারি না। যেই চরিত্র যেভাবে বাঁচার সেইভাবে আমি বাঁচি। কোথায় সেই চরিত্রটা বাঁচতে হবে সেটা তো ডিরেক্টর, প্রডিউসার তারা ঠিক করেন। তারপর বাড়ি ফিরে আবার একদম নিজের খোলসে ঢুকে যাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো ভীষণ, ওটা তো আমাদের সবারই তাই। মানে সারাদিনের কাজের পরে তো একটা নিজস্ব সময় বাড়ি দরকার। ফেরাটা একটা, মানে আমি তো ওয়েট করি, যখনই 8টা বাজে তখন আর ওয়েট করি, উফ, আর 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা পরে আমি বেরিয়ে যাব, তারপরেই বাড়ি। এবং বাড়িতে গিয়ে মানে ওই যে ফ্রেশ হয়ে বসা, তার জন্যই সারাদিন কাজ করে নিই যে হ্যাঁ, এই তো এটার পরে 9:30টার পরে 10টার সময় বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বসবো। বেশ। আর মা খুশি আপনার কাজে এখন? ভীষণ। কদিন আগে আমার এক মাসির সাথে আমাদের দেখা হয়েছিল, আমি আর মা সেই মাসির বাড়িতে গেছিলাম। সেই মাসি বলছেন যে আজ থেকে প্রায় 20 বছর আগে একদিন দেখছি যে বর্ধমান স্টেশনে, আমার বাড়ি বর্ধমান, মানে মা এখন বর্ধমানে থাকেন, তো একদিন দেখছি যে ছোট্ট তিন্নিকে পাপিয়া, আমার মায়ের নাম পাপিয়া, পাপিয়া এরকম আঙুলটা ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি পাপিয়াকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে পাপিয়া, তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তো মা বলল যে আমি ওকে অভিনয় শেখাতে নিয়ে যাচ্ছি। তো সেই মাসি সেদিন বলেছিল যে তুই যে ওকে অভিনয় শেখাতে নিয়ে যাচ্ছিস, ও পারবে তো? ওইখানে গিয়ে নিজেকে তৈরি করতে পারবে তো? মা নাকি বলেছিল যে ও তো আমার সন্তান, আমি জানি ও পারবে। একটা বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা আমার মনে হয় মায়ের নিজের প্রতি বিশ্বাস। আমার মা নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই বাবা ভীষণভাবে মায়ের পাশে থেকেছেন, কিন্তু আমার মা খুবই ইন্ডিপেন্ডেন্ট, এবং মা আসলে এই ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা মনের ভেতরে থাকে। একদমই তাই, একদমই তাই। এবং সেটা মা ভীষণভাবে আমার আর আমার দিদির মধ্যে সেটাকে পুরো একদম ছড়িয়ে দিয়েছে আর কি। মানে আমরা খুবই ওইটা পেয়েছি। তো ওই মাসি আবার সেদিন বললেন যে সেখানে যখন আজকে আবেরিকে দেখি টিভিতে, তখন আমার সেই দিনটার কথা মনে হয় যেদিন পাপিয়া বলেছিল যে আমার মেয়ে পারবে। আমার মনে হয় যে একটা ওই স্যাটিসফ্যাকশন থাকে, যেটা একটা তৃপ্তি আমার মনে হয়। অনেকক্ষণ জল তেষ্টার পরে যেই জলটা আমরা খাই, সেখানে যেই তেষ্টাটা মেটে, ওই তৃপ্তির মতনই আমার শোনায় আর কি, যখন সবাই বলে যে পাপিয়ার মেয়ে পাপিয়ার কথা রেখেছে। ঠিক। এই শেষ প্রশ্নটার উত্তরটা নেওয়ার সময় হয়তো যারা রেডিওর উল্টো দিকে বসে আছেন তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, মানে যারা আমরা এই রেকর্ডিংটা করছি বা যারা এই সাক্ষাৎকারটা নিচ্ছি তারা দেখতে পাচ্ছিলাম যে চারিদিকটা একটু বেশি আলো আলো হয়ে গিয়েছিল, কারণ একটা বিশ্বাস
একজন মা একজন সন্তানের উপর একটা বিশ্বাস রেখেছিল, তার ভেতরে একটা মনোভাব তৈরি করেছে, একটা স্বাধীন ভাবনা তৈরি করেছে, তারপর সেই ভাবনা আর বিশ্বাস একসঙ্গে মিলে তৈরি হয়েছে একজন মানুষ, এবং তার কাজেও সেই ভাবনার প্রতিফলন একদম, থাকে বা একদম। থাকছে। সেটা আসলে একটা মানুষকে প্রকৃত আলো দেখায়, ভেতর থেকে আলোটা বোধহয় ওখানেই তৈরি হয়। কি সুন্দর করে বললেন আপনি। থ্যাংক ইউ। সত্যি মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি শেষে আমাদেরকে আভিরিদি বলেন যে আগামী দিনে ওনার কি পরিকল্পনা রয়েছে কাজ নিয়ে। আমার ভীষণ ইচ্ছে বর্ধমানে একটি নাটকের যদি পাঠশালা তৈরি করা যায়, বাহ, সেটা আমার পরিকল্পনায় রয়েছে, ভাবনায় রয়েছে। হয়তো 1-2 বছরের মধ্যে আমি পারবো না, কারণ যেই কাজের ফ্লোটা রয়েছে এখান থেকে যদি আমি এখানে তৈরি করতে চাইতাম তাহলে হয়তো সহজ হতো ব্যাপারটা, কিন্তু বর্ধমান মানে বুঝতেই পারছেন অনেকটা দূর এবং অনেকটা সময় নিয়ে আমাকে যেতে হবে। তো সেইটা আশা করছি 3-4 বছরে আমি করে ফেলতে পারবো সেই জায়গাটা। তো বেশ। এটা কি আপনি নিজে কোথাও বর্ধমান থেকে কলকাতায় এসে নিজের জন্য একটা জায়গা তৈরি করেছেন? যে জেলাগুলো আমাদের কলকাতা কেন্দ্রিক যে জেলাগুলো নয়, সেই জেলার মানুষরা যখন কলকাতায় এসে নিজেদেরকে একটা জায়গা পাইয়ে দিতে চেষ্টা করে, কিছু স্ট্রাগল অবশ্যম্ভাবী তাদের মধ্যে ঢুকে যায়, কারণ সেই স্ট্রাগল গুলো হয়তো আমরা খোলা চোখে দেখতে পাই না, বুঝতেও পারি না। এগুলো একমাত্র যারা ওই স্ট্রাগলটা করছেন তারাই বুঝতে পারেন। একদম। তো সেটা কি সেই জায়গা থেকে এই ভাবনাটা এসেছে? বর্ধমান যেহেতু আমার শহর, আমি জন্মেছি বর্ধমানে, তো আমার মনে হয় যে যারা যেই শহর থেকে আসছেন সেই শহরে বা সেই জায়গায় নিজের রুটটা যেখানে রয়েছে সেখানে যদি কিছু তৈরি করতে পারেন তাহলে আরো সহজ হয়, সেই জায়গাটাকে কিছু দেওয়াও হয়, সেই জায়গাটাকেও কিছু দেওয়া হয়। আমি সেটা চাই। এমন নয় যে বর্ধমানে অভিনয়ের পাঠশালা নেই, অভিনয় শেখানো হয় না, সেটা নয়, রয়েছে, কিন্তু আমি কিছু একটা করতে চাই, আমার দিক থেকে আমি কিছু করতে চাই, সেটা আমি বর্ধমানেই করতে চাই, যাতে বর্ধমান শহরের মানুষজনকে আমি হেল্প করতে পারি এবং আপনারও শহরের ওই শহর বা জেলাটার সঙ্গে একটা সুতো বা একটা একদম। মজবুত সেতু তৈরি হয়ে যায়। একদম, একদমই তাই। বেশ, অনেক ধন্যবাদ আভিরিদি আজ আকাশবাণীতে আসার জন্য, আকাশবাণী কলকাতা পডকাস্টে এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।